রাজমাতা হবে কৌশল্যা, আর তুমি সারা জীবন ছোট মাই থেকে যাবে। তোমার কি মনে হয় আজ যা কিছু হয়েছে সেটা কি মহারাজের ইচ্ছানুযায়ী হয়েছে? না কইকি, রঘুকুলের নিয়ম এটা বলে না যে জ্যেষ্ঠ পুত্রই সিংহাসনের উত্তরাধিকারী হবে। মহারাজ এটা করেছেন কারণ ওনাকে ভ্রমিত করা হয়েছে। সেই জন্যই তো তোমাকে আর সুমিত্রাকে এই নির্ণয়ে সম্মিলিত করা হয়নি। আর কৌশল্যা এই ষড়যন্ত্র আজ নয়, অনেক বছর ধরে করছেন। কৌশল্যার ভাবনা চিন্তা তো অনেক ঊর্ধ্বমুখী। তুমি এইটা ভাবো, কৌশল্যা যখন প্রথমবার রানী হয়ে এখানে এসেছিলেন তখন উনি ভেবেছিলেন সমগ্র রাজ্য আর এই মহলে উনি একাই রাজত্ব করবেন, ওনার সমকক্ষ আর কেউ হতে পারবে না। কিন্তু যখন তুমি এলে তখন কৌশল্যার সমস্ত ভাবনা চিন্তায় বিঘ্ন ঘটল, আর তখন থেকেই উনি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলেন। তোমাকে ছোট বোন বলে মিথ্যে ভালোবাসা দেখিয়ে ও তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। ভরতকে সারা জীবন ছোট করেই রাখলো। আর এখন দেখো, রাজ্য অভিষেকের ঘোষণা তখনই করলো যখন ওর সমকক্ষ হিসাবে ভরত এবং শত্রুঘ্ন এখানে কেউই নেই। কৌশল্যা মহারানী হয়ে যেটা করতে পারেননি, উনি রাজমাতা হয়ে সেটা করবেন। এটা একটা গভীর ষড়যন্ত্র মহারানী। পুরো সংসারে যদি তোমার কোনো হিতৈষী থাকে সেটা আমি সবসময় রামের আগে ভরতের নাম নিয়েছি। এই জন্যই তো কৌশল্যার চোখে আমি খারাপ হয়ে গেছি। নববধূদের আগমনে যাতে আমি যেতে না পারি এই জন্যই উনি আমাকে বন্দি করে রেখেছিলেন। আর তোমাকে বললেন আমি অসুস্থ ছিলাম। কইকেয়ী, মন্থরার শরীর একেবারেই ভালো নেই, কিন্তু তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি যখন ভরতের অধিকারের কথাটা আবার বললাম তখন উনি আমাকে মহল থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। আর এখন দেখো, তুমি যখন সবার সামনে আমার পক্ষ নিলে তখন উনি তোমাকে অপমান করলেন। তোমার মন অত্যন্ত নরম, আর ও সেই সুযোগটারই অপব্যবহার করে। কিন্তু এবার তুমি ওর কোনো কথাতেই কান দিও না। নিজের পুত্র আর পুত্রবধূদের সামনে তোমাকে বুদ্ধিহীন বললেন। প্রথমে তোমাকে সবার সামনে অপমান করলেন, তারপর রামকে একা পাঠালেন তোমাকে মানানোর জন্যে। ছোট মা, যদি মায়ের কোনো কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন তবে রাম আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। আর রাম হয়তো তোমাকে ছোট মা বলে, কিন্তু ও তো কৌশল্যারই গর্ভজাত সন্তান। রাম তার মায়ের আদেশ পালন করার জন্য সব সময় প্রস্তুত। পাওয়ার লোভ কার না থাকে, রামও ওই লালসার থেকে বাইরে নয়। কাল রাতে তো আমি রামকে মহারাজের কক্ষে যেতেও দেখেছি। এই সমস্ত ষড়যন্ত্র রাম আর কৌশল্যা মিলে করেছে। রাম আর কৌশল্যা দুজনে চালাকি করে ভরত আর শত্রুঘ্নকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। তোমাকেও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাতে রাজ্যাভিষেকে কোনো বাধা না পড়ে। আমার বিচারে কিছুদিনের জন্য তুমি তোমার দুই পুত্রের সাথে তোমার পিতার কাছে ঘুরে এসো। সৌভাগ্যবশত আমি আঘাত পেয়েছি, তার জন্য তুমি আর যেতে পারোনি। তা না হলে তুমি এখান থেকে চলে যেতে আর রামকে ওরা রাজা করে দিত। এখনো কিন্তু কিচ্ছু হয়নি। ভরতের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা তুমি বদলে দিতে পারো। একজন পুত্রের অধিকার নিয়ে মা ছাড়া আর কেই বা ভাববে? রামের প্রতি মিথ্যে ভালোবাসা থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে এসো। ছোট রানী হওয়ার থেকে ভালো
ভরতের মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। কইকি, শক্ত হয়ে তুমি শুধু নিজের পুত্রের ভালোর কথা ভাবো। ক্ষমা করবেন যুবরানী, আপনি ভেতরে যেতে পারবেন না। ছোট রানী আদেশ দিয়েছেন আমি যেন কাউকে তার কক্ষে যেতে না দিই। তাহলে আপনি গিয়ে ওনাকে এই খবরটা দিন যে ওনার পুত্রবধূ সীতা ওনার সঙ্গে দেখা করতে চায়। যথাজ্ঞা যুবরানী। আমি তোমার সবসময় ভালো চাই। এই কারণে এই প্রাসাদে যা কিছু দেখেছি আর অনুভব করেছি সেই সব স্পষ্ট জানিয়ে দিলাম। এখন সবকিছু তোমার উপরই নির্ভর করছে। মহারানীর জয় হোক। আপনাকে বিরক্ত করার জন্য মার্জনা চাইছি। যুবরানী সীতা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। সীতা এসেছে? কিন্তু ওকে বাইরে দাঁড় করিয়েছ কেন? আমি তোমাকে যা বললাম সে সব কিছু তুমি একবার ভাবো, ভালো করে চোখ খুলে দেখো, অনুভব করো তোমার আপনকে আর পরকে। তা না হলে আজ যে মেয়ে যুবরানী হয়ে অনুমতি চাইছে, ভবিষ্যতে মহারানী হয়ে আদেশ করবে। ক্ষমা করবেন যুবরানী, মহারানী কইকেয়ী এখন কারোর সাথে দেখা করবেন না। আপনার রাজ্যাভিষেক আছে আর্য, অনেক কাজ বাকি আছে। সমস্ত অতিথি আর ঋষিমুনিদের আমন্ত্রণও জানাতে হবে। সীতা, এত বড় একটা ঘোষণার পর সম্পূর্ণ একান্তে এটা আমাদের প্রথম মুহূর্ত। সত্যি করে বলো, তুমি আমার পোশাক ঠিক করে দিচ্ছ নাকি আমার কাছে নিজের মনের কথা লুকোচ্ছ? কি হয়েছে সীতা? ছোট মা খুবই রুষ্ট হয়েছে। উনি আমার সঙ্গেও দেখা করতে রাজি হননি। আর একটা কথা আর্য, আমি মন্থরা কাকিকে ছোট মার কক্ষে যেতে দেখেছিলাম। আর্য, ওনার মুখের ভঙ্গি সেটা ভালো ছিল না। আচ্ছা, এমন কিছু নয় তো যেটা আমরা বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি সীতা। পিতাশ্রীর এইভাবে পরিবারের সঙ্গে কোনো পরামর্শ না করে ভরত আর শত্রুঘ্নের অনুপস্থিতিতে
আমাকে উত্তরাধিকারী নিযুক্ত করার কথা ঘোষণা করা উচিত হয়নি। এই আকস্মিক সিদ্ধান্ত আর ছোট মার রুষ্ট হওয়ার কারণ মন্থরা কাকির কোনো ষড়যন্ত্র নয় তো আর্য? যদি তুমি নিজের পুত্রকে মিষ্টি ফল খাওয়াতে চাও তাহলে মহারাজ দশরথ রূপী বৃক্ষের উপরে তুমি কঠোরভাবে আক্রমণ করো। তোমার ভেতরের যত রাগ জমিয়ে রাখো। তোমার এই প্রাসাদের সব সদস্য তোমাকে বোঝানোর চেষ্টা করবে, ওদের কথা একদম শুনবে না, সিদ্ধান্তে অটুট থাকবে। ছোট মা যতই রাগ করুন না কেন সীতা, আমাকে কখনোই উনি ফেরাতে পারবেন না। আমি ওনার সঙ্গে কথা বলে সব ঠিক করে দিচ্ছি। সবকিছু ঠিক করার একটাই উপায় আছে, তোমার ক্রোধ। মনে রেখো, তুমি রামের ছোট মা হতে পারো, কিন্তু মা তুমি শুধুমাত্র ভরতের। আর একজন মায়ের এটাই ধর্ম, নিজের সন্তানের সুখ আর অধিকারের কথা ভাবা। তুমি কিন্তু কোনো অপরাধ করছো না, শুধুমাত্র নিজের পুত্রের জন্য ন্যায় বিচার চাইছো। যুবরাজের জয় হোক। ছোট মাকে বলুন ওনার পুত্র রাম ওনার সঙ্গে দেখা করতে এসেছে। যথা আজ্ঞা যুবরাজ। ছোট মহারানীর জয় হোক। অযোধ্যার হবু মহারাজা শ্রীরাম এবং যুবরানী সীতা আপনার সঙ্গে দেখা করতে চান। দেখলে কইকেয়ী, রাজ্যাভিষেকের ঘোষণা হওয়ার সঙ্গেই পুত্র নিজেকে ভাবী মহারাজ ভাবতে শুরু করেছে। আর ছোট মায়ের সঙ্গে দেখা করতে পুত্র রাম নয়, অযোধ্যার ভাবী মহারাজ শ্রীরাম এসেছেন। কে, আমি ঠিক বলেছি তো? মহারানী। চুপ করো। মহারানী চিন্তা করছেন। আমি তো শুরু থেকেই এই সব কিছু দেখছি। হয়তো তুমিও এখন সবকিছু বুঝতে পারবে। এটা ঠিক হয়নি মহারাজ। এরকম হঠাৎ করে রাজ্যের নতুন উত্তরাধিকারীর ঘোষণা করা উচিত হয়নি। একজন রাজার কর্তব্য যে জীবিতাবস্থায় নিজের প্রজাদের জন্য যোগ্য রাজা নিযুক্ত করা। আর তাছাড়া রামের রাজ্যাভিষেক ঘোষণা করে আমি এমন কি অনুচিত কাজ করেছি? আমার এই সিদ্ধান্ত নেওয়ার দুটো কারণ। প্রথমত, রামের থেকে শ্রেষ্ঠ রাজা আর কেউ হতে পারে না। আর দ্বিতীয়ত, কর্তব্য আর দায়িত্বের বন্ধনে বাঁধা পড়ে রাম সর্বদাই আমাদের সকল প্রজার সঙ্গেই থাকবে। কিন্তু মহারাজ, আপনি শুধু রামের পিতা নন, আপনার আরো 3 পুত্র আছে। সেটা আমি কি করে ভুলতে পারি মহারানী? কিন্তু যেভাবে আমি আমার পুত্রদের লালন পালন করেছি, যে 4জন হলেও মনে প্রাণে এক, যারা প্রেম আর বিশ্বাসের অটুট বন্ধনে বাঁধা, আমার পূর্ণ বিশ্বাস আছে যে ওদের মধ্যে কারুরই এই সিদ্ধান্তে আপত্তি থাকবে না। এতই ওরা একে অপরকে ভালোবাসে। যদি রাম ওদের 3 জনের প্রাণও চায়, তবে ওরা আনন্দের সঙ্গে তা দেবে। আর এ তো শুধু রাজসিংহাসন। আমি মানছি মহারাজ, আপনি এই ঘোষণা
যদি পরিবারের সবার সাথে পরামর্শ করে নিতেন তাহলে ভালো হতো, সবাই খুশি হতো। ঘোষণা করবার কারণ আমি তোমাকে জানিয়েছি। তারপরেও যদি তুমি পরিবারের কথা বলে তুমি কাকে বাঁচানোর চেষ্টা করছো মহারানী? স্পষ্ট করে আমাকে বলো, কে সে যে চায় না যে রামের রাজ্যাভিষেক হোক? বলো মহারানী, আমার পরিবারের কার আমার এই সিদ্ধান্তে আপত্তি আছে? মহারাজ, আপত্তি রামের রাজা হওয়া নিয়েও নয়, আর আপনার সিদ্ধান্ত নিয়েও নয়। আপত্তি শুধুমাত্র এই সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়েছে তার জন্য। আর যেটা আপনি করেছেন সেটা নিয়ে শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতেও এটা নিয়ে প্রশ্ন উঠবে। আমায় রাজ্যাভিষেকের আয়োজন শুরু করতে হবে। এইভাবে মৌন হয়ে দাঁড়িয়ে থাকবে তুমি, নাকি স্পষ্ট করে বলবে যে কে সে? রাজ্যাভিষেকের অনেক কাজ আমার পড়ে রয়েছে। কইকেয়ী? কি? আগে হ্যাঁ মহারাজ, আমার মনে হয় কইকেয়ী আপনার সিদ্ধান্তে মোটেই খুশি হয়নি। আর আমারই কারণে আপনার আর মার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এখন আমি যদি এই দূরত্ব মেটাতে না পারি, তবে যে কষ্ট আপনি ভোগ করছেন সেই কষ্ট আমারও ভোগ করা উচিত। গিয়ে বলে দাও, আমার কক্ষে আসার অনুমতি না রামকে দিয়েছি আর না ওর স্ত্রী সীতাকে। আমার আদেশ পালন করো। কিন্তু কইকেয়ী রামের রাজ্যাভিষেকের বিষয়ে আপত্তি থাকবে কেন? ও রামকে ভরতের চেয়ে অধিক স্নেহ করে। বাল্যাবস্থায় রাম যখন কখনো অসুস্থ হতো, তখন কইকেয়ীর দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যেত। আর তুমি বলছো যে কইকেয়ীর আপত্তি রয়েছে রামকে অযোধ্যার রাজা নিযুক্ত করার ক্ষেত্রে। তুমি অনুমান করতে পারছো কতটা আহত হবে কইকেয়ী যখন ও জানতে পারবে যে তুমি এই আশঙ্কা করছো? এটা শুধু তাকে সন্দেহ নয়, বরং তার মমতার লাঞ্ছনা করা। কি করে তোমার চিন্তাধারা এত নিচু হতে পারে? মহারাজ, এটা শুধুমাত্র আমার সন্দেহ নয়, আমি নিজে ওর মুখে সেই ভাব দেখেছি যখন আপনি রামকে রাজা হিসেবে ঘোষণা করলেন। ও তখনই ওই সভা ছেড়ে চলে গেল। এর কারণ তো নিশ্চয়ই আছে। এই প্রশ্ন রাজতন্ত্রের নয়, আমাদের পরিবারের একতার। আপনি বোঝার চেষ্টা করুন মহারাজ। আমার পূর্ণ বিশ্বাস তুমি ভুল করছো, কিন্তু তা সত্ত্বেও শুধু তোমার মনের শান্তির জন্য আমি কইকেয়ী আর সুমিত্রার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। কি বললেন ছোট মা? ক্ষমা করবেন যুবরাজ। আমার পিতা আপনার পিতার, আমার ঠাকুরদা আপনার ঠাকুরদার সেবা করেছেন। আমি তো এখন থেকেই আমার পুত্রদেরকে আপনার সেবার জন্য প্রস্তুত করছিলাম, যাতে এই রীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
কিন্তু ক্ষমা করবেন যুবরাজ, এই রীতি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। অর্থাৎ ছোট মা আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দেননি। অযোধ্যার মাহাত্ম্য এখানকার উঁচু উঁচু প্রাসাদ আর তেজস্বী রাজাদের কারণে নয়, বরং আপনাদের মতো নিষ্ঠাবান আর সমর্পিত লোকেদের কারণে, যারা সর্বদা নিজের রাজ্য আর নিজের রাজার জন্য নিঃস্বার্থ সেবার কাজে সমর্পিত থাকেন।